বাড়িটার চৌচালা টিনের চালের উপর দুপুরে রোদ্দুর যেন আগুন ছড়াচ্ছে। ঘামে ভিজে গেছে জামা কাপড়। পাড়ার কুকুরগুলো গরমে অতিষ্ঠ হয়ে গেছে, নিঃশব্দে ছায়ায় শুয়ে আছে। বাতাসও যেন আজ ক্লান্ত, একটা পাতাও নড়ছে না কোথাও। চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও একটা ভেসে আসছে কাকের কর্কশ আওয়াজ। জমেলা বেগম গরমে হাঁপাচ্ছেন, মুখে জমা ঘাম গাল বেয়ে বেয়ে পড়ছে। দুপুর এখনো হয়নি পুরোপুরিভাবে, অথচ কি তীব্র গরম। মায়াটা কেমন কাঁদতেছে তো দেখতেছস? এই দুপুরবেলায় গরমে জান বাইর হইয়া যায়। জল লাগার মতন গরম হয়েছে রয়েছে পুরো শরীর। এর লাইগা কইছি বাজান, বিকেলে রওনা দিচ্ছি। আম্মা, দুপুরে যে কথা সকলে এই একই কথা। ছেলের কথার পৃষ্ঠে আর উত্তর দিল না জমেলা বেগম। মনে মনে বেশ ক্ষুব্ধ তিনি সজীবের উপর, কিন্তু প্রকাশ করতে পারছে না। প্রকাশ করলেও বিপদ। এমনিতেই তার অগোচরে ছেলে এই কয়দিনে বদলে গেছে। নিশ্চয়ই পারুল কান ভাঙিয়েছে। না, ছেলেকে আবার তার আয়ত্তে আনতে হবে পুরোপুরিভাবে। সেজন্য চুপ থাকতে হলেও সমস্যা নেই। একটু আগেই বাড়িতে ফিরেছে পারুলেরা। পারুল ভিতরে গেছে। টুম্পা আর জমেলা বেগম দাঁড়িয়ে আছেন। তখন টুম্পা জমেলা বেগমকে বলেন, খালা, আমার এই গরমে গলা শুকাইয়া গেল গা। তোমার কি অবস্থা? ভাবি এক গ্লাস পানিও তো দিতে পারে। এই বউটা বউ হয়েছে ঠিকই, কিন্তু গৃহস্থ চালচলনের কাম অহনো কিছু শেখে নাই। ভিতরে যাইয়া বইয়া রইছে। শাশুড়িরে এক গ্লাস পানি দিতেও কষ্ট হয়। ভেতর থেকে পানি হাতে বেরিয়ে আসলো রিয়া। মায়ের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। আরে টুম্পা, তুই আইসোস দেখি। হ্যাঁ পা, তোমাকে কথা মনে হইতে আইসা পড়ছি। ভালো করছোস, আমার সঙ্গী পাইলাম। রিয়া আর টুম্পার কথোপকথনের ভেতরেই আসলো পারুল। হাতে ট্রের মধ্যে দুটো গ্লাস, একটা তার শাশুড়ির দিকে এগিয়ে দিল। লন আম্মা, গরমের দিনে শরবত খান, খায়ালন, আরাম লাগবো। জমেলা বেগম কিছু না বলে ঢক ঢক করে গ্লাসের পুরো শরবতটুকু খেয়ে নিয়ে খালি গ্লাস পারুলের হাতে দিয়ে বলল, এতক্ষণ লাগেনি শরবত আনতে? মা গো মা, পোলাটা বাহির হইয়া যাইতেছিল। পারুল বিনিময়ে কোনো বাক্য ব্যয় না করে চলে গেল। জমেলা বেগম এবার গলা ছেড়ে ছেলেকে ডাকতে লাগলো। সজীব ভেতর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই জমেলা বেগম বলেন, শরবত খাইছস বাপ? হ্যাঁ আম্মা। তাইলে কষ্ট কইরা বস্তাটা খুইলা দেখ কি দিছে তোর খালায়। দিছে তো আমনে রে, আমি দেখে কি করুম? আরে বাজান, এই সংসারে যা আমার তা তো তোর, আবার যা তোর হেডা আমার। তাইলে এমনি কইতেছস কেন? আচ্ছা, খুলতাছে। সজীব বস্তা খুলতে গিয়ে ঠেকলো বস্তায় বাঁধা গিটে। কিছুতেই খুলতে পারছে না। শেষমেশ পারুলকে ডাকতে বাধ্য হয়। পারুল, আয় পারুল। মিনিট দুয়েক হবার পরও পারুল আসছে না দেখে জমেলা বেগম ঠেস মেরে ছেলেকে বলে, তোর বউ নিখোঁজ হইয়া যায় মাঝে মধ্যেই। সজীব বিরক্তিতে ভ্রু কুচকাল। তখন সেখানে উপস্থিত হয় কামাল হোসেন। নিখোঁজ কেন হইব? বৌমা তোমাকে লাইগা ভাত বাড়তেছে। হ্যাঁ, হ্যাঁ দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করে। স্বামীর কথায়ও জমেলা বেগম উত্তর দিলেন না। মনে পড়ে গেল আগের বারের ঘটনা। ছেলে আর স্বামীর সামনে চুপ থাকাকেই শ্রেয় মনে করল। পারুল এসেই শ্বশুরের সামনে দাঁড়াতেই সজীব বলে, পাকঘর থেকে বোট নিয়ে খান নিয়ে আয়, গেটটু খুলতে পারতেছি না। পারুল নিঃশব্দে গিয়ে দা এনে দিতেই সজীব বস্তার মুখ কেটে ফেলে। বস্তা খুলতেই ভেতর থেকে কতগুলো সবজি এসে পড়ে মাটিতে। আলু বেগুন হতে মৌসুমের যত সবজি আছে বেশ ভালো করেই আছে। তারপর সজীব নুইয়ে বস্তা থেকে একে একে সব বের করতে থাকে। আতপ চালের পলিথিন হতে ভাতের চাল, একটা বড় রুই মাছ, দুটো বড় বড় জবাই মোরগ, আর একটা হাঁস, সাথে আরো কিছু জিনিসপাতি। মাছ আর মাংসগুলো থেকে কেমন ভোটকা গন্ধ বের হতেই সজীব নাক টিপে ধরল। আম্মা, খালে এটি কি করছে? দেখ না কত জিনিসপত্র দিছে। গন্ধ বাইর হইতেছে আম্মা। আমার বাহির হওয়ার আগেই জবাব করছে, হেল্লাইগা তো। আর হন একটু পরে জোহরের আজান দিব। তো কি হয়েছে? মাছ গোস্ত খেয়ে তোর জীবিত খাইবি? খাস তো জবাই কইরা। এমন করছস কেন? দেহ পচে গেছে নি? হ্যাঁ বাপ, এইসব জিনিসপত্র দেয় পোলার শ্বশুর বাড়ি থাইকা।
আমারে সময় আমের সময় রোজার সময় ইফতারি আরো কত কি এমন বস্তা ভইরা ভইরা দেয়। আমি তো দেখি সবই হ্যাজ জায়গায় আমার বইনে দিছে। আমার তো আর কোনো সময় এত জিনিসপত্র আইলো না বাজান, আর আইবও না মনে হয়। তো শ্বশুরবাড়ি তো নাই কইলেই চলে, নিজেই তো কিছু পাইলা না, তুই এসব পাইবি কইতেক্কা? আমার বইনের যত্ন কইরা দিল, এত জিনিস, এরকম করছস কেন? শাশুড়ি মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পারুল, কিছু না বলে। সে জানে জমেলা বেগম তাকে খোঁচা দিয়েই কথাটা বলল, তবুও নির্বাক রইল। যৌতুকের এই সময়েও সজীব তাকে এভাবেই বিয়ে করেছে, সেটাই বা কম কি। সজীব বিরক্তি নিয়ে মাকে বলে, তুমি দেখো গো এটি পারুল, আমার খিদে লাগছে, কটা ভাত দে আগে। পারুল আর দেরি না করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই থমকে দাঁড়ায় রিয়ার ডাক শুনে। ভাবি, তুমি খাইয়া আইও, আমি এইটি রাখতাছি। কপাল কুচকে মেয়ের দিকে তাকায় জমেলা বেগম, কিছুটা রেগেই বলে, ওই সেমরি, তুই রাখবি কি? মাছ আর মাংস তো কুটা লাগবো। তো কি হইছে, আমি কইটা দিমু। জমেলা বেগম মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকালেন, যার অর্থ বুঝতে বেগ পেতে হলো না রিয়ার। তবুও নিজের সিদ্ধান্তে অনড় রইল। সে টুম্পাকে তাড়া দিয়ে বলে, কে রে টুম্পা, ভাত খাইতে যা। হ্যাঁ, যাইতাছি আপা। তুমি যাইবা না আম্মা? তুই তো মহারানী রে, ছুটি দিয়া দিস, একলা একলা পারবি নি এতটি জিনিস ঘরে নিয়ে রাখতে। হেল্লাইকা আমি খাড়াই রইছি। রিয়া কিছু না বলে এক দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। জমেলা বেগমের স্বভাব যেমনই হোক, রিয়া জানে এই কঠিন পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার শেষ আশ্রয় হলো তার মায়ের বুক। আম্মা যেমনই হোক, কখনো তাকে ভালোবাসতে কার্পণ্য করেনি। ব্যাগগুলো একে একে খুলে গোছাতে থাকে রিয়া। সবজি, চাল, ডাল সবকিছু ঠিকঠাক জায়গা মতো রাখে সে। এবার পালা মাছের। পলিথিনে মোড়া মাছটা হাতে নিয়ে হঠাৎ যেন শরীরটা কেঁপে ওঠে রিয়ার, চোখে মুখে একটা অস্বস্তির ছায়া। মুহূর্তের মধ্যেই সে গড় করে বমি করে দেয়, ভাসিয়ে দেয় নিজের ক্লান্তি, বিতৃষ্ণা আর গোপনে এক ভয়। অপ্রস্তুত এই দৃশ্য দেখে জমেলা বেগম স্থির হয়ে যান। বিস্ময়ে ছায়া মাখানো চোখে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। কিরে, বমি করলি কেন তুই? তোর কি শরীর খারাপ? রিয়া নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, আম্মা, মাছে খুব গন্ধ বাইর হইতাছে, পয়সা গেছে মনে হয়। ধর, ঠিক 8টার পরপর তোর খালা এডি কাটছে। টুম্পা রেডি হওয়ার সময় আমি দেখছি, আর এখন 12টা বাজবো মনে হয়। এই কয় ঘন্টায় মাছ পচবো কেমনে? হ্যার উপর সব মাছ আসিল টাটকা, আমি নিজে দেখছি। তাইলে তুমি পরিষ্কার করো এইটি, আমার সহ্য হইতাছে না। বলেই রিয়া ঘরে দৌড় লাগালো। জমেলা বেগম সেখানে একা দাঁড়িয়ে সবগুলো বের করলো, বড় গলায় ডাক দিল। বৌমা, ও বৌমা, এক ডাকে বেরিয়ে আসলো পারুল। লাও মাছ আর মাংসগুলা ভালো মতো ধুইয়া লাও। আম্মা, আমি ভাত খাই নাই এখনো। পারুলের কথা কানে যেতেই জমেলা বেগম গলার কণ্ঠ কঠিন করে বলে, অহনো তুমি ভাত খাও নাই? এতক্ষণ করছো কি? আমি পোলা আর টুম্পারে ভাত বাইরা দিছি। তাই তোমারে খাইতে কে মানা করছে? নাকি কেউ মুখ ধুইয়া রাখছে যাইতা? আমনের পোলারে বাতাস কইরা দিছি আম্মা, আমি। হুনো, সংসার করতে গেলে চালু হন লাগে, না হইলে হ্যাঁ সংসার টিকে না। তোমার উচিত আছিল ভাত বাইরা হেগো লগে লগে ভাত খাইয়া লওয়া। এখন এই যে মাছ গোস্ত, এডি তো পরিষ্কার না করলে পয়সা যাইব, এডি কে করবো? আমি। তাইলে খাড়াইয়া রইছস কেন? করো। আদেশ দিয়েই জমেলা বেগম পগার পার। অন্য সময় হলে পারুল কিছু বলতো, এখন যেন ইচ্ছেই হলো না উত্তর দেবার, সেজন্যই চুপ ছিল। তাছাড়া পথে সজীব এটা ওটা খাইয়েছে বলে তেমন খিদেও পায়নি। ফলাফল, পারুল বাড়ির পেছনের দিকের আম গাছের ছায়ায় চলে যায় মাছ কুটতে। আজান দিবে তখন। খেয়ে দিয়ে ভরপেটে ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে টুম্পা, সজীব আর রিয়া নিজেদের ঘরে। কামাল হোসেন চলে গেছেন মসজিদের উদ্দেশ্যে, আর জমেলা বেগম হয়তো গিয়েই শেফালি বেগমের সঙ্গে গল্পে মজেছেন। এতদিনকার কথা সব জমেছে, সেজন্যই বোধ হয় এই দুপুরবেলায় তিনি দৌড় লাগিয়েছে। ঠিক সেই সময়ই টুম্পার চোখে পড়ে দূর থেকে ঘামে ভেজা শরীফকে। শরীফকে দেখেই পরনের ওড়না ঠিক আছে কিনা দেখে নিল একবার।
আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিরে টুম্পা, তুই কতক্ষণ আইলি? কার লগেই বা আইলি? একলা একলা নাকি ভাইজানের লগে আইসস? কেমন আছি না যে গাইয়া এত প্রশ্ন? মনে প্রশ্ন আইলে জিগামু না? শরীফের এরকম জবাবে টুম্পার হাসি খুশি মুখটা নিমিষেই কালো আধারে ছেয়ে যায়। মুখটা কিছুটা নিচু করেই বলে, আমি আইছি দেখা তো খুশি হও নাই নাকি? যদি কই খুশি হই নাই, তাহলে কি আমারে খুশি করতে যাইবি গা আমগো বাড়ি থেকে? টুম্পা মাথা তুলে তাকালো। এরকম জবাব সে আশা করেনি, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভাবেনি শরীফ এরকম নির্মমভাবে তাকে মুখের উপর এভাবে বলে দিবে। বাড়িটার পেছনের আম গাছটা যেন ছায়া দিয়ে গরমটাকে একটু সহ্যযোগ্য করে রেখেছে। চারিদিকে অসহ্য রোদ, বাতাস নেই একটু। পারুল বসে আছে পিড়িতে, মাছ কাটছে মন দিয়ে। এক হাতের কনুই দিয়ে আবার মাঝে মধ্যে কপালে জমে থাকা ঘাম মুছে নিচ্ছে। পাশেই একটা থালা, মাছের গা থেকে আঁশ ছাড়াচ্ছে সাবধানে। পারুলের পায়ের কাছে একটা বিড়াল লেজ মুড়িয়ে ছায়ায় ঘুমোচ্ছে। গরমে তারও নড়ার শক্তি নেই, না হলে মাছ নিয়ে এতক্ষণ কাড়াকাড়ি হয়ে যেত। এই সময় হঠাৎ পেছন থেকে সজীব এসে হাজির হয়। কিছু না বলে হাত বাড়িয়ে একটা ঢাকনা দেওয়া স্টিলের বাটি এগিয়ে দেয়। পারুল একটু বিরক্ত হয়ে বলে, অহনি তো আপনার বাড়ি দেখতে যায় আমার হাত কাটা যাইতো। আগে ঢাকনা তো উল্টে দেখ কি আনছি। আমি না মাছ করতেছি, কেমনে দেখবো? পারুলের কথা শুনে সজীবী বাটির ঢাকনা ওঠায়। সঙ্গে সঙ্গে গরম জিলাপির ঘ্রাণ ছড়িয়ে পড়ে। মিষ্টির গন্ধে হঠাৎ মনটা খুশি হয়ে যায় পারুলের। বাটির একপাশে চিনির রস জমে আছে। পারুলের চোখে মুখে খুশির ঝিলিকে স্পষ্ট বিদ্যমান। আপনি আমার লাগিয়া জিলাপি আনছেন? না, অন্য বেটির লাগিয়া। দেখ, আপনার আবার অন্য বেটি কই থাইকা, কিন্তু জিলাপি কইতে আনলেন? গেছিলাম কামের খোঁজে, দেখি আকবর চাচা সবে দোকান খুলে জিলাপি বাজা শুরু করছে। বিকেলে দোকান খুলতো, কিন্তু গরম গরম দেখা আমি তোর লাইকা নিয়ে আইছি। তুই তো গরম মসমসে জিলাপি খাইতে পছন্দ করস, হেল লাইকা। পারুল কিছু বলে না, শুধু একবার তাকায় সজীবের দিকে। সজীব যে তার পছন্দের কথা মনে করে এই ভর দুপুরবেলা জিলাপি নিয়ে এসেছে, এতেই সে কতই খুশি। একেবারে ছোটবেলার ঈদের চাঁদ দেখার মতন খুশি। তাকে তাকে জিলাপিটা ঠান্ডা করবি? আমি তো মাছ করতেছি, খামো কেমনে কন? পারুলের উত্তর শুনে সজীব আর দেরি না করে বাটি থেকে নিজ হাতে জিলাপি নিয়ে পারুলের মুখের সামনে ধরতেই পারুল মিষ্টি হেসে জিলাপি খেতে লাগলো। মজা হয়েছে বউ? বহুত। তখনই পাশে পড়ে থাকা শুকনো পাতায় হালকা শব্দ হয়, যেন দুপুরে নিস্তব্ধতার ভেতরে কারো পায়ের আওয়াজ। পারুল তৎক্ষণাৎ গলা উঁচিয়ে বলতে লাগে, কে ওইখানে? হেলে দুলে হাঁটতে হাঁটতে তখনই সামনে এসে হাজির হয় টুম্পা। এই সেই নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, আমি গো আমি। তুমি লুকায় আসিলা কেন? লুকাই থাকবো কেন, আমি তো আইতেই নিয়েছিলাম। ও। বইয়ের লুকাইয়া লুকাইয়া একলাই জিলাপি খাওয়া যাচ্ছ, আমারে দিবা না বুঝি? না টুম্পা, সব জিনিস সবাইরে দেওয়া যায় না। পারুলের কথা শ্রবণ হতেই তৎক্ষণাৎ টুম্পার চোখ দুটি বড় বড় হয়ে উঠল, যেন কোঠর থেকে বেরিয়ে আসবে। এভাবে তার মুখের উপর না বলে দিল পারুল, তাও সজীব সামনে থাকা অবস্থায়। এক প্রকার অপমানিত বোধ করল টুম্পা। এই অপমান তো সহ্যনীয় নয় কিছুতেই। তোমার বউ আমারে কেমনে কইলো দেখলা? আমারে একটা জিলাপি দিলে কি এমন হইতো? এক বুক আশা নিয়ে সজীবকে কথাগুলো বলল টুম্পা, আর সজীবও টুম্পার আশায় পানি ঢেলে দিয়ে উত্তর দেয়, কইছে সব জিনিস দেওয়া যায় না, কটা জিলাপি তো হেঁটে পারল তোরা দিলে খাইব নি। আপাতত পারুল একলা খাক, ওর খিদে লাগছে না? তুই তো ভাত খাইছাস, ও এখনো কিছু খায় নাই। বজ্রপাতের ন্যায় কানে আঘাত আনলো টুম্পার কানে সজীবের কথাগুলো। সজীবের কাছে টুম্পার ধ্যান ধারণাই আলাদা। সে তো সজীবকে পছন্দ করে, পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে, তাও ভীষণ ভাবে। সেজন্যই তো সজীব বিবাহিত হওয়া সত্ত্বেও টুম্পা আজও সজীবের আশাই করে। সে মানুষটা তাকে এভাবে বলল, চোখের কোঠরে পানি জমা হলো টুম্পার, যেন এক্ষুনি টুপ করে গড়িয়ে পড়বে। কাঁদো কাঁদো হয়ে সজীবের মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমার বউ খাক না হয়, আমার খাওয়ান লাগতো না। আরে তোর শরীফ আইনা দিব না। সজীবের কথা বোধ হয় সে অবধি টুম্পার কানে গেল না, তার আগেই প্রস্থান। আরে টুম্পা মনে রাগ হইল। আপনি আমার ঠান্ডা জিলাপি খাওয়াইবেন?
না না, মুখ খোল। পারুল পরম তৃপ্তি ভরে সজীবের হাত থেকে জিলাপি খেতে লাগলো। অন্য সময় হলে পারুল তার ভালো মানুষই দেখিয়ে টুম্পাকে এই জিলাপি দিয়ে দিত, কিন্তু এখন নিজেকেই কঠিন করেছে। ওই বাড়িতে গিয়ে আর শাশুড়ির আচরণে এটুকু বুঝে গেছে তার সংসার স্বামী তাকেই ধরতে হবে, বেশ শক্ত করেই। মাছ কুটা শেষ করে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে বেশ সময় লাগলো পারুলের। যেহেতু তারা হুট করেই চলে এসেছে, সেজন্য রাতের রান্নাও করা বাকি। একে তো গরমে ঘেমে নিয়ে একাকার, তার উপর এতগুলো মাছ মাংস কুটে পারুলের ইচ্ছে হচ্ছে না রান্নাঘরে আসতে। ইচ্ছে না হলেও সে বাড়ির বউ, সে দায়ে তাকে আসতেই হলো শেষমেশ। ভাবি দাও, আমি রাইন্দা দিই তোমারে। হুট করেই রান্নাঘরে রিয়া এসে বলল। পারুল কিছুটা অবাকই হলো যে রিয়া কখনো রান্নাঘরেও আসতো না। সে যখন বলেছে রান্না করে দিবে তখন অবাক হবারই কথা। না থাক, তুমি পারবা না। তুমি গেছো আর সবই পারছি ভাবি, গরমে তোমার কষ্ট হইব। দাও আমি একটু সাহায্য কইরা দিই। পারুল এবার আর না করলো না, তাছাড়া তারও অত ইচ্ছে হচ্ছে না। আচ্ছা, তুমি কাইলে সবজিগুলো একটা ধুইয়া দাও, ততক্ষণে মাছ ভাজি করি। রিয়া মাথা দুলিয়েই রান্নাঘরের এক পাশে বসে সবজি থেকে আলু কুটতে ব্যস্ত হয়ে পড়ে। ভাবি মাছগুলো মনে হয় পচা, কেমন গন্ধ বাইর হইতাছে। আমার তো বমি আইয়া পড়ছিল। মাছের গন্ধই ওরম, তার উপর কয়েক ঘন্টা আসিল তো, তুমি তো মাছ কুটো নাই, তাই মনে হয় মাছ পচা। তা হইতে পারে, আমি তো ঘরের কোনো কামই করি নাই তেমন। মাইয়া মানুষ বাপের বাড়িতে বড়ই আদরের হয় গড়িয়া, পরের বাড়িতে গেলে বুঝবা। বিনিময়ে রিয়া কিছু বলল না। পারুল বলতে লাগে, তোমার না মাস্টার হয়ে পড়বো। যাও যাও যাও, জলদি যাও। না ভাবি, হ্যাঁ কয়দিন আইবো না কইছে। আচ্ছা। এভাবেই দুই ননদ ভাবি মিলে টুকটাক গল্প করতে থাকে। রিয়ার এভাবে কাছে আসা দেখে পারুলেরও বেশ ভাল লাগে, কিন্তু সে ভালো লাগা স্থায়ী হলো না বেশিক্ষণ। সেখানে এসে উপস্থিত হলো জমেলা বেগম। এসেই তার হম্বিতম্বি শুরু আগের নেই। আমার মায়েরে তুমি চুলাই আসো? মা গো মা! আহ আম্মা, খালি না যাই না কথা গাও কিল্লাই। আমি আইছি ভাবির লগে গল্প করতে। তুই গল্প করবি তোর সমবয়সী টুম্পার লাগে, হেডে না কইরা তোর ভাবির কাছে বইয়া রাইছস? হ, অমন তোমার কোনো সমস্যা আছে নি হেইডা কও। আমার লাগে এমনি কথা কইতাছস তুই? নিঘাত এই মায়া তোর কিছু শিখাইছে। আম্মা, ভাবি তো আইছে একটু আগে, তুমি এমন শুরু করছো কেন? তুই আমার পেটের মাইয়া রিয়া, কথাটা মনে রাখিস কইলাম। তাই আমি কি কইছি নি আমি অন্য বেদির পেডেতে হইছি? কি? যত বড় মুখ না তত বড় কথা, হারামজাদি মাইয়া! এই বন্ধা বেডের হইয়া কথা কস তুই আমারে? তখনই প্রবেশ করে কামাল হোসেন। স্ত্রীর এরকম গর্জে ওঠা দেখে অবাক হন। এতদিন ঝগড়া করতা পোলার বউরে নিয়ে, অহন মায়েরে নিয়ে শুরু কইরে দিছো? আগুনে ঘি ঢালার কাজ করলো কামাল হোসেনের কথা, কিন্তু স্বামীকে দেখে জমেলা বেগম দমে গেলেন। কণ্ঠ নরম করে এনে বললেন, তোমার অপেক্ষায় আছিলাম। কেন? আরে হুনো না, আমি এতক্ষণ কই আসছিলাম জানো? ঘরে আসিলে না? আইয়াই আবার পাড়া বেড়ানি শুরু করছো ঝামেলা? বেশ গম্ভীর কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে কথাখানা বলল কামাল হোসেন, কিন্তু জমেলা মাথা ঠান্ডা রাখলো, নিজেকে ধাতস্থ করলো। শেফালির কাছে গেছিলাম, শেফালি আমার দেখা আমাগো রিয়াল লাইগা পোস্তা দিল। পোলায় অনেক বড় লোক লাগে, আমাগো কোনো যৌতুকও দেওয়ান লাগবো না। আর বাগিটা কয় নাই? মানে তুমি জানো? আমি জানি, এবং এই বিয়া আমি দিব না। স্বামীর মুখে কথাখানা শুনে যেন বাজ পড়ল জমেলা বেগমের মাথায়। এত ভালো পাত্র সে হাতছাড়া করবে না, এই জমেলা বেগমের পক্ষে কিছুতেই সম্ভব না। যে করেই হোক তাকে কিছু করতেই হবে। বিয়ে তো সে দিবেই মনস্থির করেছে। তাছাড়া অত বড় মুখ করে শেফালিকে কথা দিয়ে এসেছে, সেটাই বা খেলাপ করবে কি করে? বড় কথা হলো ছেলে অনেক বড়লোক, তার মেয়েকে সুখে রাখবে। এখানে তো সম্বন্ধ করতেই হবে তাকে। দিনভর ঝলসানো রোদে হাঁসফাঁস করা দুপুরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নারকেল গাছের পাতাগুলো দুলে উঠছে। হঠাৎ হাওয়া একটু বেশি জোরে বইতে শুরু করলো। শুকনো ধুলোর পরত উড়ে গিয়ে জানিয়ে দিল আসছে বহুকাঙ্ক্ষিত বৃষ্টি।
গ্রীষ্মের ক্লান্ত দুপুরে যার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে মানুষ। বাতাসের শো শো শব্দে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো পারুল। ঠান্ডা বাতাস সর্বাঙ্গ শীতল করে দিচ্ছে। চোখ বন্ধ করে শান্তির বাতাসকে গায়ে জড়িয়ে নিচ্ছে মন ভরে। বৌমা, বৃষ্টি দিয়া মুরগির ছানাগুলো ভিজে যাইব, তাড়াতাড়ি তাকে খাঁচায় ভরো। শাশুড়ি মায়ের আদেশে পারুল উঠোনের শেষ মাথা দিকে মুরগিগুলোকে দৌড়িয়ে খাঁচায় ঢুকায়। দড়িতে জমে থাকা কিছু কাপড় হাতে নিয়ে ঘরে ঢুকে আলনায় রাখার উদ্দেশ্যে। ঠিক তখনই চালে টুটাং টুং শব্দ হতেই পারুলের আর বুঝতে বাকি রইল না বৃষ্টি চলে এসেছে। হুট করেই মনটা বিষণ্ণ হয়ে উঠল। সজীব কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। আকবর চাচা বলেছিল তার জমিতে কাজ আছে। এই বৃষ্টির মধ্যে তাও ভর দুপুর বেলা মানুষটা কাজে গেছে। তার উপর সজীবের ঠান্ডার ধাঁচ আছে। সে একবার বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে এসেছিল, তারপর ধরলো ঠান্ডা। সেই ঠান্ডা থেকে কি জ্বরটাই না আসলো। গায়ের কোনো কবিরাজের ওষুধে হয়নি। শেষমেশ শহরে গিয়ে ডাক্তার দেখাতে হয়েছিল। টাকা তো খরচ হলোই, সাথে কত ভোগান্তি। এসব ভাবতে ভাবতেই আচমকা বজ্রপাতের আওয়াজে পারুলের শরীর কেঁপে উঠল। আবারও মনে জমে থাকা ভয়টা চাঙ্গা হয়ে উঠল। মলিন দৃষ্টিতে ঘরের সামনে দরজায় মাথা ঠেকিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে পারুল। এই বুঝি মানুষটা আসলো। ও ভাবি, এমনি খাড়ায় রইছেন যে, ভিজা যাইবেন তো? ভেজুম না, তুমি চিন্তা করো না। এনে খাড়ায় রইছেন কেন তাইলে? এমনি। ভাবি, আপনি মিশা কথাও গুছাইয়া কইতে পারেন না। ভাইজানের লাগিয়া অপেক্ষা করতেছেন, এইটা আমি বুঝি। বড্ড বুঝো দেখতাছি। বিয়া দিয়া দিব তাইলে আমারও একটা সঙ্গী হইব। শরীফ মাথা চুলকাতে চুলকাতে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল। ধুরু ভাবি, ওইসব মেলা পরে। ও বউ, জলদি গামছা লই আয়, সব ভিজা চুপচুপে হয়ে গেল। শরীফ আর পারুলের কথার মাঝখানে সজীব এসে বলল। আচমকা সজীবকে দেখে দুজনেই অবাক। পারুল ভেতর থেকে গামছা এগিয়ে দেয় সজীবকে। সজীব চুলের পানি মুছে নেয়। আপনি কেমনে আইলেন? কামে গেছিলেন তো, আমি মনে করছি রাইতে ফিরবেন। হ্যাঁ, ঘরে আইছিলাম একটা জিনিস নেওয়ার লাগিয়া। পথে এরকম বৃষ্টি হইল। ভালোই হয়েছে আপনি আয়া পড়ছেন। এসব বৃষ্টি বাদলা দিয়া কাম করা লাগতো না। বলেই শরীফ হাসতে হাসতে ভিতরে চলে যায়। সজীব মাথাটা ভালো করে মুছে নিয়েই পারুলের দিকে তাকিয়ে বলে। তুই আমার লাগে বহুত করছিস বউ। ভেজা কাপড়ে এত কথা কইতে নাই, ঠান্ডায় ধরবো, বিত্রায়েন। ভিতরে গিয়ে সজীব জামা কাপড় বদলিয়ে নেয়। তারপর বলে। আমি তোরে তেমন কিছুই দিতে পারি নাই, তার লেগে রাগ করিস না কেমন? এখন যেটা চামু দিবেন, না হইলে রাগ করুন। পারুলের এরকম কথায় কিছুটা অবাকই হয় সজীব। যে পারুল কখনো মুখ ফুটে কিছু বলেইনি, সেই পারুল এভাবে বলছে, নিশ্চয়ই বড় কিছু। সেটা যত বড় কিছুই হোক না কেন, পারুল মুখ ফুটে তার কাছে চাইছে। সজীব সবটুকু দিয়ে সেটা পূরণ করবে বলে মনস্থির করলো। আচ্ছা ক, তোর কি চাই? যত বড় জিনিসই হোক না কেন আমি দেব। অত বেশি কিছু না, আপনি খালি আমার পাশে থাকবেন, কটু কথা থেকে আগলায় রাখবেন, তাইলেই হইব। সজীব পলক্ষীন ভাবে পারুলের দিকে তাকায়। সে ভেবেছিল হয়তো পারুল দামি মূল্যবান কিছু আবদার করবে, অথচ মেয়েটার সেসবের প্রতি কোনো আগ্রহই নেই। কথা দিলাম তোরে, ঠিক আছে? পারুল মুচকি হেসে মাথা দুলিয়ে হ্যাঁ বোধক উত্তর বোঝায়। খালা, দুদিন যাবৎ কত চেষ্টাই না করতেছি, অথচ তোমার পলা ফিরেও চাই নাই আমার দিকে। হতাশা ভরা কণ্ঠস্বরে জমেলা বেগমের উদ্দেশ্যে কথাগুলো বলল টুম্পা। চৌকির উপর আয়েশ করে পান চিবোচ্ছিলেন জমেলা বেগম। হুট করেই টুম্পার আগমন। পুরুষ মানুষ মাইয়া মানুষের আটকায় ঠিকই, কিন্তু যে মাইয়া মানুষের বাচ্চা হয় না, সেই মাইয়া মানুষের বুকে না, পায়েও জায়গা দেয় না। জমেলা বেগমের কথায় টুম্পার মন ভরল না। ফের আশাহত কণ্ঠ নিয়ে বলে। ততদিনে যদি পারুলের বাচ্চা হইয়া যায়? যা 3 বছরও হইল না, হ্যাঁ 3 দিনেই বাচ্চা হয়ে যাইব। দোষ সামরি, এত চিন্তা করছস কেন? তাহলে কি করতাম? তোর মার এত বুদ্ধি ধরে, আর তার ঘরে তুই এত বলদ কেমনে হইলি? জমেলা বেগমের কথায় কিছুটা মুখ কালো করে নেয় টুম্পা। খালা তাকে এভাবে বলল। জমেলা বেগম আরও বলতে লাগলেন। তোর আম্মাই কি বস্তা ভইরা জিনিসপত্র এমনি এমনি দিছে আমারে খুশি করতে। তুইও তেমনি আমার পোলারে খুশি করতে কিছু কর। আমি প্রাণপণে চেষ্টা করবো, আর সফল হইগা আমাকে বাড়িতে যাবো। আমি অপেক্ষায় হইলাম মা। কিসের অপেক্ষা করবে জমেলা?
খালা বঞ্জির গোপন কথোপকথনের মাঝখানে ঢুকে পড়ল কামাল হোসেন। টুম্পার চোখে মুখে ভয়ের ছাপ। খালুকে সে বরাবরের মতনই ভয় পায়, এখনো সেই ভয়েই মাথা নিচু করে রেখেছে। কিন্তু পরিস্থিতি আয়ত্ত রাখার ক্ষমতা যেন জমেলা বেগম বেশ ভালোভাবেই রপ্ত করেছে, সেজন্যই সামাল দিতে বলে। টুম্পার বিয়া? ওহো, হরে টুম্পা, আমি তো অপেক্ষায় আছি, কবে তোর বিয়ে হইব? টুম্পা কিছু না বলে লজ্জা পাওয়ার ভঙ্গিতে সেখান থেকে চলে যেতেই জমেলা বেগম উত্তর দেয়, খুব শীঘ্রই। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে। মাটির গায়ে তার ভেজা ছায়া এখনো রয়ে গেছে। চারিদিকে এক ধরনের নরম শীতলতা। গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদায় নরম হয়ে পড়েছে, ধুলো নেই। গাছপালাগুলো ধুয়ে মুছে যেন নতুন হয়ে গেছে বৃষ্টির পানিতে। পাতাগুলোতে এখনো বিন্দু বিন্দু পানি, মাঝে মাঝে বাতাসে ঝরে পড়ে টুপ করে। পুকুর পাড়ে ঘাসে শিশিরের মতো জমে আছে জলকণা, সেখানে পা দিলেই চুপচাপ শব্দ হয়। দূরের বাঁশবনটা যেন আরো গাঢ় সবুজ হয়ে উঠেছে। হালকা হাওয়া বইলে পাতার ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির স্বচ্ছ পানি। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুরের ভেজা কাপড় মেলে দিচ্ছে পারুল। বৃষ্টি থেমে গেলেও প্রকৃতি কি সুন্দর। এই বিকেলটা যদি একটু থেমে থাকতো আরো কিছুক্ষণ ধরে, তখনই পারুলের ধ্যানে করা নাড়ল সজীব। জমেলা বেগম তখন কলে বসে বসে হাত ধুচ্ছেন। ভাবি, ও ভাবি, একটু রং চা কইরা দিবেন, লগে চাল ভাজা। যদি চালের লগে কদ্দুর ডাইল ভাজা হয়, চাল ভাজা খাইতে খাইতে বৃষ্টি দেখতে বেশ ভাল লাগে। আকাশ তো পরিষ্কার, বৃষ্টি কই পাইলা? আরো হইব মনে হইতাছে। হ্যাঁ, তুই তো গণক। ভাইজান, আমার পিছু লাগিও না তো। তুই আমার বোর পিছু ছাড়, পারল এখন আমার লগে যাইব। কই যাইব ভাবি? আর ভাবি গেলে আমার চাল ভাজা কে করব? রিয়া আছে না? খারা, রিয়ারে ডাকতেছি। সজীবের ডাকে রিয়া ঘর থেকে বের হয়ে আসে। টুম্পাও রিয়ার সাথে ছিল বিধায় সেও ঘর থেকে বেরিয়ে আসে রিয়ার সাথে। বেরিয়ে আসতেই সজীব বলতে আরম্ভ করে, আমি একটু তোর ভাবির নিয়ে বাইর হই, তুই শরীফরে চাল ভাজা করে দিস, পারবি তো? পারমু ভাইজান, না পারলে টুম্পা আছে না, টুম্পায় বলে সব পারে।